ক্লাসে আমরা করব ক্লাস 11-এর ইউনিট 7-এ রয়েছে প্রপার্টিজ অফ ম্যাটার। এখানে টোটাল চ্যাপ্টার রয়েছে 9টা চ্যাপ্টার রয়েছে এবং এই 9টা চ্যাপ্টারের মধ্যে তোমরা টোটাল যে নাম্বার, তোমাদের নাম্বারের যে ডিভিশন রয়েছে, তোমরা জানো যে টোটাল 70 নম্বরের পরীক্ষা তোমাদের ক্লাস 11-এ হয় রিটেনে, আর তার সঙ্গে 30 নাম্বার থাকে প্রজেক্ট এবং প্র্যাকটিক্যাল, টোটাল 100 নম্বরের পরীক্ষা হয়। এই যে রিটেন 70 নম্বরের পরীক্ষা, তার মধ্যে 10 নাম্বার থাকবে তোমাদের ইউনিট 7 অর্থাৎ এই প্রপার্টিজ অফ ম্যাটার এখান থেকে। এবং এর মধ্যে যে 9টা চ্যাপ্টার রয়েছে তার মধ্যে আমরা আজকে যে চ্যাপ্টারটা পড়ব সেটা হলো ইলাস্টিসিটি, বা যার বাংলা হলো স্থিতিস্থাপকতা। এটা কিন্তু তোমরা ক্লাস 9-এ পড়েছো, কিছুটা নিশ্চয়ই তোমাদের মনে আছে। স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি, তো এটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের বিষয় হবে এই চ্যাপ্টারটা। তার আগে আর একটা কথা বলে নিই, এই যে 10 নম্বরের আমি ডিস্ট্রিবিউশন করেছি, এর মধ্যে তোমাদের এমসিকিউ থাকবে 2টো, 1 নাম্বার করে, মোট 2 নাম্বার। ভেরি শর্ট অ্যান্সার কোয়েশ্চেন যেটা থাকবে একটা, যার নাম্বার 1, আর শর্ট অ্যান্সার টাইপ অর্থাৎ 2 নম্বরের কোয়েশ্চেন থাকবে একটা, এখানে 2, আর লার্জ অ্যান্সার টাইপ এখানে থাকবে একটা কোয়েশ্চেন 5 নম্বরের, টোটাল হচ্ছে 5। তাহলে টোটাল কত দাঁড়ালো? 2 একে 3, 2 5 আর 5 10, অর্থাৎ টোটাল তোমাদের 10 নম্বরের এই ইউনিট 7 থেকে কোয়েশ্চেন আসবে। তাহলে আমরা শুরু করছি আমাদের আজকের চ্যাপ্টার ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা। তো প্রথমে আমরা দেখব যে স্থিতিস্থাপকতা কাকে বলে। কোনো বস্তুর আকার, আয়তন বা উভয়েরই যদি আমরা পরিবর্তন করি বা পরিবর্তন করার চেষ্টা করি, তাহলে যে ধর্মের জন্য বস্তুটি এই পরিবর্তনের চেষ্টাকে কি করবে না, বাধা দেবে, যে পরিবর্তনটা আমরা করতে চাইছি তাকে বাধা দেবে, সেটাকেই বলা হচ্ছে স্থিতিস্থাপকতা। একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবে। ধরো এই রাবারটা আমি যদি এভাবে টানলাম, বড় হয়ে গেল, এবার আবার আগের অবস্থায় চলে আসলো, রাইট? তাহলে এই রাবারের মধ্যে একটি বিশেষ ধর্ম আছে, যার জন্য কি আমি বল প্রয়োগ করে এর আকার বড় করছি, আবার দেখো বলটাকে যখন অপসারণ করলাম আবার আগের অবস্থায় ফিরে আসলো। আবার এই পেনটা দেখো, আমি যদি একে বাইরে থেকে বল প্রয়োগ করছি, বড় করার জন্য চেষ্টা করছি, কিন্তু এটা বড় হচ্ছে না। এই যে ভেতর থেকে একটা আভ্যন্তরীণ বলের সৃষ্টি হচ্ছে, যে ধর্মের জন্য এটা হচ্ছে তাকেই বলা হচ্ছে ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা। ঠিক আছে? এখন তাহলে স্থিতিস্থাপকতা হচ্ছে কোনো বস্তুকে বাইরে থেকে বল প্রয়োগ করে তার আকার, আকৃতি বা আয়তনের পরিবর্তন করতে চাইলে সেই পরিবর্তনের চেষ্টাকে বাধা দেয়, আর যে আভ্যন্তরীণ যে ধর্মের জন্য এটা হয় তাকে বলা হচ্ছে স্থিতিস্থাপকতা। এখন একটা প্রশ্ন হচ্ছে যে তোমাকে বলা হলো একটি রাবার এবং একটি ইস্পাত, এই দুটো উপাদান যদি তোমাকে দেওয়া হয়, বলা হলো এদের মধ্যে কার স্থিতিস্থাপক ধর্ম বেশি, রাবার এবং ইস্পাতের মধ্যে কার স্থিতিস্থাপকতা বেশি, তাহলে কি বলবে? রাবারের না ইস্পাতের? অবশ্যই সঠিক অ্যান্সার হবে ইস্পাত। তার কারণ ইস্পাতকে বাহ্যিক বল প্রয়োগ করলে তার আকার আকৃতির পরিবর্তন করাটা কিন্তু অনেক কঠিন, মানে তার মধ্যে এই স্থিতিস্থাপক ধর্মটা অনেক বেশি। একটা রাবারকে কিন্তু আমরা খুব সহজেই তার আকার আকৃতির পরিবর্তন করতে পারছি। আশা করি এই বিষয়টা বুঝতে পারলে। এখন এই স্থিতিস্থাপকতা সম্পর্কে কয়েকটি পয়েন্ট আমি উল্লেখ করব, যেটা তোমাদের বিভিন্ন শর্ট কোশ্চেনে কাজে আসবে। তাহলে কিছু বিশেষ পয়েন্ট নিয়ে আলোচনা করব। যেমন 1 নাম্বার পয়েন্ট যেটা বলবো, যে কোনো একটা বস্তু আছে, মনে করো লোহা, এই লোহার স্থিতিস্থাপক ধর্ম যা হবে, এখন এই লোহার সঙ্গে যদি তুমি কিছু মিশিয়ে দাও, কোনো অপদ্রব্য মিশিয়ে দাও, অপদ্রব্য যদি যোগ করো, অপদ্রব্য কি? এর মধ্যে কার্বন হতে পারে, অন্য কোনো মেটাল যোগ করতে পারো, যেমন ক্রোমিয়াম যোগ করতে পারো, নিকেল যোগ করতে পারো। যোগ করলে একটা সংকর ধাতু তৈরি হবে। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তার স্থিতিস্থাপক ধর্মের পরিবর্তন হবে।
আমি বলছি না যে স্থিতিস্থাপক ধর্ম বাড়বে, বাড়তেও পারে, কমতেও পারে। সেটা নির্ভর করবে যে কোন পদার্থের সঙ্গে তুমি কি মেশাচ্ছ। বোঝা গেল? যেমন লোহার সঙ্গে ক্রোমিয়াম বা নিকেল এগুলো মিশালে কি হচ্ছে, স্টেনলেস স্টিল তৈরি হয়। স্টেনলেস স্টিলের কিন্তু স্থিতিস্থাপকতা অনেক বেশি লোহার থেকে। এবার আমি নেক্সট পয়েন্ট আলোচনা করব। নেক্সট পয়েন্টটা কি, কোনো একটা ধাতুকে যদি আমরা বারবার বিকৃতি করি, তোমরা নিশ্চয়ই দেখেছো অনেক সময় আমরা কি করি, একটা তারকে মানে কাটার কোনো জিনিস নেই, তখন আমরা কি করি, তারটাকে বারবার এরকম ফোল্ড করতে থাকি। এটা তোমরা অনেকেই লক্ষ্য করেছো, দেখবে কিছুক্ষণ পর তারটা ভেঙে যায়। অর্থাৎ কোনো বস্তুকে যদি আমরা বারবার বিকৃত করি তাহলে তার মধ্যে একটি স্থিতিস্থাপক অবসাদ বা অবসাদ অবসাদ বা ইলাস্টিক ফ্যাটিক তৈরি হয়, যেই কারণে ওই বস্তুটা কিন্তু ভঙ্গুর হয়ে যায়, অর্থাৎ তার স্থিতিস্থাপক ধর্ম হ্রাস পায়। এটা কিন্তু একটা বিশেষ বৈশিষ্ট্য বা ধর্ম বলতে পারো। আবার কোনো একটা নির্দিষ্ট উষ্ণতার থেকে যদি আমরা বেশি উষ্ণতায় এটাকে আস্তে আস্তে গরম করি বা আস্তে আস্তে ঠান্ডা করি, তাহলেও কিন্তু এর স্থিতিস্থাপকতা পরিবর্তন হয়। যেমন কোনো একটা নির্দিষ্ট উষ্ণতার থেকে যদি বেশি উষ্ণতায় গরম করা হয় এবং পরে যদি এটাকে আস্তে আস্তে ঠান্ডা করা হয়, অর্থাৎ তাহলে কি হবে, এর স্থিতিস্থাপকতা কিন্তু কমে যাবে। বোঝা গেল? তো এই বিশেষ বিশেষ পয়েন্টগুলো একটু মনে রাখবে। আর এরপরে আমরা যেটা করব, স্থিতিস্থাপকতা সম্পর্কে কতগুলো বিশেষ সংজ্ঞা যেটা আমাদের অবশ্যই পড়তে হবে, এই সংজ্ঞাগুলো এবার আমরা দেখে নিচ্ছি। প্রথমেই আমরা যেটা দেখব, তো আমরা প্রথমে এই যে চারটে ডেফিনেশন, এটা খুব ভালো করে একটু বুঝে নেব। এগুলো মুখস্থ করার তেমন কিছু নেই, কিন্তু তোমাকে বুঝতে হবে, কারণ বিভিন্ন রকমের শর্ট কোশ্চেন আসলে সেগুলো কিন্তু অ্যান্সার করার জন্য এই টপিকগুলো একটু বুঝে রাখতে হবে। কোনগুলো মুখস্থ করতে হবে আমি বলে দেবো, এই টার্মগুলো মুখস্থ করার দরকার নেই, এগুলো ভালো করে বুঝে নাও। যেমন পূর্ণ দৃঢ় বস্তু বা পারফেক্টলি ইলাস্টিক, পারফেক্টলি রিজিড বডি কি জিনিস। কোনো একটা বস্তুকে তুমি বাইরে থেকে বল প্রয়োগ করছো, ধরো এই বস্তুটাকেই করছো, যদি বল প্রয়োগ করে তার কোনো রকম পরিবর্তন করতে না পারো, অর্থাৎ তার আকার আকৃতি, মানে সাফিসিয়েন্ট বল প্রয়োগ করেও তার কোনো রকম আকার আকৃতি বা আয়তনের পরিবর্তন হলো না, তখন তাকে বলা হবে পূর্ণ দৃঢ় বস্তু বা পারফেক্টলি রিজিড বডি। বাস্তবে কিন্তু এই রকম কোনো বস্তু অস্তিত্ব নেই, তবে আমরা হীরা অথবা কাঁচকে আমরা পারফেক্টলি রিজিড বডি বলতে পারি। এর পরের পয়েন্ট, পূর্ণ স্থিতিস্থাপক বস্তু বা পারফেক্টলি ইলাস্টিক বডি কাকে বলে। পারফেক্টলি ইলাস্টিক বডিটা কি, কোনো একটা বস্তুকে, ধরো এই রাবারটা তুমি নিয়ে একে কি করলে, এর দৈর্ঘ্যটা টেনে বড় করলে, এরপরে এটাকে বাহ্যিক বলটাকে অপসারণ করে নাও, এই যে বাহ্যিক বল অপসারণ করলাম, এ যদি পুরোপুরি আগের অবস্থাতে ফিরে আসতে পারে তখন তাকে বলা হবে পারফেক্টলি ইলাস্টিক বডি। বোঝা গেল? তাহলে একটা রাবারকে আমরা বড় করলাম, আবার বাহ্যিক বল অপসারণ করার পরে সে যদি সম্পূর্ণরূপে তার আগের আকারটা ফিরে পায় তখন তাকে বলা হবে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। এই প্রসঙ্গে অবশ্যই তোমাদের মনে রাখতে হবে যে বাস্তবে কিন্তু পূর্ণ স্থিতিস্থাপক বস্তুর কোনো অস্তিত্ব হয় না, তবে আমরা যদি স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো বস্তুকে বাইরে থেকে বল প্রয়োগ করি তাহলে কিন্তু সেটা এই পূর্ণ স্থিতিস্থাপক হতে পারে। এবার এই স্থিতিস্থাপক সীমাটা কি, যেমন ধরো এই যে রাবারটা রয়েছে, এটাকে আমি একটা নির্দিষ্ট পরিমাণ বল প্রয়োগ করলাম, সে আগের অবস্থায় ফিরল, কিন্তু এটা যদি অনেক বেশি পরিমাণে বল প্রয়োগ করো, কিছুক্ষণ রেখে দাও, দেখো এটা কিন্তু একটু বড় হয়ে গেছে, আগের থেকে কিন্তু একটু বড় হয়ে গেছে, তাহলে এ কিন্তু এখন আর পূর্ণ স্থিতিস্থাপক বস্তু নয়। বুঝতে পারছো? এটা কিন্তু এখন আর পূর্ণ স্থিতিস্থাপক নয়। কিন্তু যদি আমরা স্থিতিস্থাপক সীমার মধ্যে এটাকে টানতাম, ছেড়ে দিতাম, তাহলে কিন্তু আগের অবস্থায় ফিরত, তখন সেটা পূর্ণ স্থিতিস্থাপক। অর্থাৎ স্থিতিস্থাপক সীমার মধ্যে রাখতে হবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে আসছি আমরা 3 নম্বর পয়েন্ট, অর্থাৎ অস্থিতিস্থাপক বস্তু বা ইনইলাস্টিক বডি। এখানে বলে রাখি, তোমরা নরম মাটির তাল নিশ্চয়ই দেখেছো।
আচ্ছা, কেউ যদি না দেখে থাকো তাহলে এবার সেকেন্ড উদাহরণটা দিচ্ছি, সেটা নিশ্চয়ই দেখে থাকবে। বাড়িতে মা ময়দা মাখে রুটি করার জন্য, নিশ্চয়ই দেখেছো। এই ময়দার যে লাসি হয়, এই যে মনে করো এরকম লম্বা করে ময়দা মেখে লাসি তৈরি করেছে, এটাকে যদি তুমি টেনে বড় করে নাও, এবার বাইরে থেকে বলটাকে অপসারণ করে নাও, দেখবে যে অবস্থায় তুমি ছেড়ে দিয়েছিলে সেই অবস্থাতেই রয়ে গেল। অর্থাৎ আর আগের অবস্থা তো আসার দূরের কথা, অর্থাৎ আমরা যতটা বিকৃতি করে রেখেছি সেইভাবেই থেকে গেল, কোনো রকম আর সেই বিকৃত অবস্থা থেকে আগের অবস্থায় আসার চেষ্টা করলো না। এই ধরনের বস্তুকে বলা হচ্ছে অস্থিতিস্থাপক বস্তু। অর্থাৎ বাহ্যিক বল প্রয়োগ করে কোনো বস্তুর আকার আকৃতি বা আয়তনের পরিবর্তন করা হলে, বাহ্যিক বল অপসারণ করার পরেও যদি বস্তুর মধ্যে সম্পূর্ণরূপেই বিকৃতি থেকে যায়, তাহলে তাকে বলা হবে অস্থিতিস্থাপক বা ইনইলাস্টিক বডি। এই নরম মাটির তাল বা এই যে ময়দা মাখা ময়দার যে লাসি, এগুলো কিন্তু এই অস্থিতিস্থাপক বস্তুর উদাহরণ। আংশিক স্থিতিস্থাপক, আংশিক স্থিতিস্থাপক বস্তু বা পার্টলি ইলাস্টিক বডিটা কি? সেটা হচ্ছে কোনো একটা বস্তুকে, ধরো একটা রাবারকে তুমি টেনে, এই একটা রাবার আছে, এইটাকে মনে করো টানলে, টেনে এই বড় করলে, কি করে বড় করছে? বাইরে থেকে একটা এক্সটার্নাল ফোর্স দিয়ে বড় করেছে। এবার এই বাইরের ফোর্সটাকে তুলে নাও, দেখলে যে এই বস্তুটা এই পুরোপুরি আগের অবস্থায় গেল না, না গিয়ে সে কি হলো, তার মধ্যে কিছুটা বিকৃতি থেকে গেল। অর্থাৎ সে আগের থেকে, আগের যে দৈর্ঘ্যটা ছিল তার থেকে একটুখানি বড় হয়ে গেল, তখন তাকে বলা হবে আংশিক স্থিতিস্থাপক। অর্থাৎ পুরোপুরি আগের দৈর্ঘ্যটা ফিরে পেলে তখন সেটা হতো পূর্ণ স্থিতিস্থাপক। যদি পুরোপুরি আগের দৈর্ঘ্য না ফিরে পেয়ে কিছুটা তার মধ্যে এক্সট্রা করে বিকৃতি তৈরি হয়ে যায়, তখন তাকে বলা হবে আংশিক স্থিতিস্থাপক। এখানে বলে রাখি, আমরা যদি স্থিতিস্থাপক সীমা অতিক্রম করে যাই, মানে এই রাবারটা দিয়েই বোঝায়, আমরা যদি এটাকে অতিরিক্ত পরিমাণে টেনে ফেলি, তাহলে কিছুটা বিকৃতি কিন্তু এর মধ্যে থেকে যায়। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে আংশিক স্থিতিস্থাপক বস্তু। বোঝা গেল? তাহলে স্থিতিস্থাপক সীমার উপরে যদি আমরা বাহ্যিক বল প্রয়োগ করি, তাহলে কিন্তু সমস্ত বস্তুই আংশিক স্থিতিস্থাপক বস্তু। এবারে আমরা আরও দুটো খুবই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ সংজ্ঞা। এই দুটো কিন্তু মুখস্থ করতে হবে। এবার যে দুটো সংজ্ঞা বলবো এটা কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে। চলো দেখে নেওয়া যাক সেই সংজ্ঞা দুটো কি। এবারে আমরা যে পয়েন্টটা পড়ব সেটা হচ্ছে বিকৃতি বা স্ট্রেন। এই বিকৃতি বা স্ট্রেনটা কি? চলো আমরা একটু ছবি এঁকে দেখে নিই। মনে করো এইটা একটা, যে কোনো একটা দণ্ড, সেটা যে কোনো পদার্থের হতে পারে, আমরা নিয়েছি। এটাকে বাইরে থেকে বল প্রয়োগ করো, মানে এটাকে টেনে বড় করো বা ছোটও করতে পারো। তো আমি টেনে বড়ই করছি। অর্থাৎ এর প্রথমে যে দৈর্ঘ্যটা ছিল সেটা হচ্ছে ক্যাপিটাল এল ছিল, আর পরে যে দৈর্ঘ্যটা হলো সেটা আমি ধরে নিলাম যে ক্যাপিটাল এল প্লাস স্মল এল। এইভাবে পড়ো, দেখো মানে যদি এইভাবে ছবি এঁকে আমি যেভাবে বোঝাচ্ছি, তোমার কাছে টোটাল বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে প্রথমে দৈর্ঘ্য ছিল এল, তারপরে দৈর্ঘ্য হলো এল প্লাস এল। এখন বলো দেখি দৈর্ঘ্য বাড়লো কতটা? দৈর্ঘ্য বাড়লো হচ্ছে স্মল এল। তাহলে বিকৃতি কি হবে? বিকৃতি হবে এই স্মল এল বাই ক্যাপিটাল এল, এটাই হবে বিকৃতি। তাহলে বিকৃতির ডেফিনেশন কি বলবো? ডেফিনেশন হচ্ছে কোনো একটা বস্তুকে যদি আমরা বাইরে থেকে বল প্রয়োগ করি, তাহলে সেই বস্তুর আকার আকৃতি বা আয়তনের পরিবর্তন হয়। এই প্রাথমিক আকার আয়তনের সঙ্গে যে পরিমাণ পরিবর্তন, প্রাথমিক আকার আকৃতির সঙ্গে যে পরিমাণ পরিবর্তনটা হয় তাকে বলা হয় বিকৃতি। তো এখন এই বিকৃতিটা তিন রকমের হয়, কারণ হচ্ছে এই যে পরিবর্তনটা সাধারণত তিন রকমের পরিবর্তন হয়। বাইরে থেকে যখন আমরা বল প্রয়োগ করি তখন তিন ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায়। তার মধ্যে আমি এখানে একটা লিখেছি, আমি আরও দুটো দেখাচ্ছি। এটা হচ্ছে এক নাম্বার হলো, এবার আরও দুটো দেখাই। ধরো এবার দু নম্বর দেখো। ধরো আমি একটা ছোট্ট একটা কিউব আঁকছি, মানে একটা ঘনক আঁকছি। বিষয়টা ভালো করে বোঝো, এটা একটা ঘনক, এর একটা আয়তন আছে, আমি ধরলাম এটা হচ্ছে ভি। এবার একে বাইরে থেকে তুমি বল প্রয়োগ করলে, এক্সটার্নাল এক্সটেনশন ফোর্স অ্যাপ্লাই করলে, তাহলে কি হবে? যদি এক্সটেনশন ফোর্স দিয়েছো তাহলে এটা আকারটা বাড়বে। তো ধরে নাও এই আকারটা বেড়ে এইরকম একটা আকার, অর্থাৎ আকারটা বেড়ে একটু বড় হয়ে গেল, ঠিক আছে?
একটু বড় আকার ধারণ করলো। তো এই আকারটা, এর আয়তন ছিল ভি, এবার আমি ধরলাম যে এর আয়তন হলো ভি প্লাস স্মল ভি। তাহলে এখানে কি পরিমাণ বাড়লো আয়তন? স্মল ভি পরিমাণ বাড়লো, ছিল কত? ক্যাপিটাল ভি। তাহলে এখানেও একটা বিকৃতি হলো, এখানে যে বিকৃতিটা হলো সেটা কত হলো? সেটা হচ্ছে স্মল ভি বাই ক্যাপিটাল ভি। আমি নামগুলো পরে দিচ্ছি, আগে এক্সাম্পলগুলো দেখে নাও। তিনটে বলেছি, দুটো হলো, এবার 3 নাম্বার উদাহরণটা দেখে নাও। মনে করো এরকম একটা দেশলাই বাক্স, তো সবাই দেখেছো তো দেশলাই বাক্স। দেশলাই বাক্সের মতো এরকম একটা জিনিস আমি নিলাম, ঠিক আছে। এবার এর উপরে এই ঠিক উপরের পৃষ্ঠে আমরা একটা ট্যানজেনশিয়াল বা স্পর্শকীয় ভাবে একটা বল প্রয়োগ করলাম। মানে একটা দেশলাই বাক্স নিয়ে তার উপরে এইভাবে এইভাবে ঠিক উপরের তলে একটা স্পর্শকীয় ভাবে একটা বল প্রয়োগ করো, বোঝা গেল? এই দেখো, এই ঠিক এইভাবে স্পর্শকীয় ভাবে বল প্রয়োগ করা হলো। এই বল প্রয়োগ করার ফলে কি দেখা যাচ্ছে যে এটার আকারটা চেঞ্জ হয়ে গেল, আকারটা চেঞ্জ হয়ে গেল, আকারটা এইভাবে এইরকম একটা আকার লাভ করলো, বোঝা গেল? তাহলে দেখো অ্যাকচুয়ালি এইটা ছিল, হ্যাঁ অ্যাকচুয়ালি এইটা ছিল, এখানে একটা থিটা কোণে বেঁকে গেল। এখানে একটা জিনিস অবশ্যই মনে রাখবে যে এই যে পরিবর্তনটা হলো এটা এতটাই কম যাতে করে মানে এই বস্তুটার আয়তনের কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র আকৃতিগত পরিবর্তন হবে। তাহলে এই ক্ষেত্রে এই যে পরিবর্তনটা হলো থিটা অ্যাঙ্গেল দিয়ে আমি বোঝাচ্ছি, এটাও কিন্তু একটা বিকৃতি। এবার এই থিটাটাকে আমি এইভাবে লিখতে পারি, ভালো করে দেখো। আমি যদি এই দৈর্ঘ্যটাকে এল ধরে নিই, তাহলে এটা এল, আর এই যে পরিবর্তনটা হয়েছে মনে করো এখান থেকে এই পর্যন্ত তো পরিবর্তনটা হয়েছে, এই পরিবর্তনটাকে আমি স্মল এল দিয়ে লিখছি, হ্যাঁ। তাহলে এখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছে, দেখো এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ, এবং এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা লিখতে পারি ট্যান থিটা মানে ট্যান থিটা, এখানেই লিখছি ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, অর্থাৎ এটা লম্ব এটা ভূমি, অর্থাৎ স্মল এলটা লম্ব ক্যাপিটাল এলটা ভূমি। এবার থিটা যদি খুব ক্ষুদ্র হয়, তোমরা ত্রিকোণমিতিতে শিখবে, থিটা যদি খুব ক্ষুদ্র হয় তাহলে ট্যান থিটা সমান তুমি থিটা লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে থিটা মানে কি দাঁড়ালো? এল বাই ক্যাপিটাল এল, স্মল এল বাই ক্যাপিটাল এল। তাহলে আমরা এখানে 3 রকমের বিকৃতি কিন্তু দেখলাম, প্রথমে একটা দেখলাম, তারপরে একটা দেখলাম, তারপরে একটা দেখলাম। এই প্রথম যে বিকৃতিটা দেখলাম এর একটা নাম আছে, এটাকে বলা হচ্ছে অনুদৈর্ঘ্য বিকৃতি, এটাকে বলা হচ্ছে অনুদৈর্ঘ্য বিকৃতি, খুব ইম্পর্টেন্ট। অনুদৈর্ঘ্য বিকৃতি বা ইংলিশে বলা হয় এটাকে লঙ্গিটিউডিনাল স্ট্রেন, লঙ্গিটিউডিনাল স্ট্রেন। এই কত? এটা এল বাই ক্যাপিটাল এল। তারপরে যেটা রয়েছে সেটাকে বলা হচ্ছে আয়তন বিকৃতি। এটা কি? এটা হচ্ছে আয়তন বিকৃতি, ইংলিশে বলা হয় এটাকে বাক ভলিউম স্ট্রেন, সরি এটাকে বলা হচ্ছে ভলিউম স্ট্রেন। এটা হচ্ছে স্মল ভি বাই ক্যাপিটাল ভি। আর এটাকে বলা হচ্ছে ক্রিন্তন বিকৃতি, এর নামটা হচ্ছে ক্রিন্তন বিকৃতি, ক্রিন্তন বিকৃতি, বা ইংরেজিতে বলা হয় এটাকে শেয়ারিং স্ট্রেন, শেয়ারিং স্ট্রেন। এইটা কত? এটা হচ্ছে থিটা, থিটা মানে হচ্ছে এল বাই ক্যাপিটাল এল। তাহলে তোমরা 3 রকমের বিকৃতি পেলে, তাই তো? অনুদৈর্ঘ্য বিকৃতি, আয়তন বিকৃতি এবং ক্রিন্তন বিকৃতি। অনুদৈর্ঘ্য বিকৃতি কাকে বলে? দেখো এবার বিকৃতির সংজ্ঞাটা কিন্তু অনেক ভালোভাবে দেওয়া যাবে, কারণ এখানে স্পেসিফিক করে আমি বলছি অনুদৈর্ঘ্য বিকৃতি। তাহলে অনুদৈর্ঘ্য বিকৃতি হচ্ছে কোনো একটা বস্তুকে বাহ্যিক বল প্রয়োগ করে তার যদি দৈর্ঘ্যের পরিবর্তন করা হয়, তাহলে দৈর্ঘ্যের পরিবর্তন এবং প্রাথমিক দৈর্ঘ্যের অনুপাতকে বলা হচ্ছে তার অনুদৈর্ঘ্য বিকৃতি। একইভাবে আয়তনের পরিবর্তন এবং প্রাথমিক আয়তনের অনুপাতকে বলা হচ্ছে আয়তন বিকৃতি। আর একইভাবে কোনো একটা বস্তুর উপর যদি স্পর্শকীয় বল প্রয়োগ করা যায়, এক্ষেত্রে কিন্তু উল্লেখ করতে হবে স্পর্শকীয় বল প্রয়োগ করা যায় এবং তার ফলে তার আকৃতির যে পরিবর্তন হয় তাকেই বলা হচ্ছে ক্রিন্তন বিকৃতি। একটা জিনিস তোমরা লক্ষ্য করে দেখো, এই দেখো বিকৃতি মানে দেখো এখানে কি এল, এখানে এল, মানে একই জাতীয় রাশির অনুপাত। এখানে দেখো ভি ভি মানে এটাও একই জাতীয় রাশির অনুপাত, এখানে দেখো এল এল এটাও একই জাতীয় রাশির অনুপাত। তার মানে এখানে খুব ইম্পর্টেন্ট আমরা একটা পয়েন্ট পেলাম, সেটা হচ্ছে বিকৃতি, সেটা যে ধরনের বিকৃতি হোক না কেন, এটা হচ্ছে এককহীন,
এককহীন মাত্রাহীন রাশি। বোঝা গেল? তাহলে বিকৃতির কোনো একক নেই, কোনো মাত্রা নেই, অর্থাৎ ইউনিটলেস অ্যান্ড ডাইমেনশনলেস কোয়ান্টিটি হলো স্ট্রেন বা বিকৃতি। সেটা লঙ্গিটিউডিনাল স্ট্রেন হতে পারে, সেটা ভলিউম স্ট্রেন হতে পারে, সেটা শিয়ারিং স্ট্রেন হতে পারে। ওকে, এবার আমরা নেক্সট যেটা পড়বো সেটা হচ্ছে স্ট্রেস। স্ট্রেস মানে হচ্ছে পীড়ন। পীড়ন পীড়ন বা স্ট্রেস এটা কি? পীড়ন হচ্ছে, আমি একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবে। ধরো এই আমি একটা পদার্থ নিলাম, এর উপরে তুমি বাইরে থেকে একটা বল প্রয়োগ করলে। কত বল প্রয়োগ করেছো? এফ বল প্রয়োগ করেছো, ঠিক আছে। এর একটা ক্রস সেকশনাল এরিয়া আছে, দেখো আছে তো? এর ক্রস সেকশনাল এরিয়াটা কত? এ, অর্থাৎ এই যে ক্ষেত্রফলটা, এটা হচ্ছে ক্রস সেকশনাল এরিয়াটা এ। যখন বাইরে থেকে বল প্রয়োগ করছো তখন দেখো ভেতরে এর মধ্যে একটা ইন্টারনাল ফোর্স তৈরি হবে, যেটা এই বাহ্যিক বলের দ্বারা যে বিকৃতি হচ্ছিল সেটাকে বাধা দেওয়ার চেষ্টা করবে। তো এখন এই প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ ইন্টারনাল ফোর্স তৈরি হয় তাকেই বলা হচ্ছে পীড়ন। তার মানে আমরা লিখতে পারি পীড়ন মানে হচ্ছে বল বাই ক্ষেত্রফল। পীড়ন মানে কি? বল বাই ক্ষেত্রফল। অর্থাৎ সংজ্ঞাটাকে এইভাবে বলবে, বাহ্যিক বল প্রয়োগ করে কোনো বস্তুর আকার আকৃতি বা আয়তনের পরিবর্তন করা হলে বা করার চেষ্টা করা হলে বস্তুর মধ্যে একটি আভ্যন্তরীণ প্রতিক্রিয়া বলের সৃষ্টি হয়, যেটা ওই বাহ্যিক বল বা বাহ্যিক পরিবর্তনকে বাধা দেয়। বস্তুর মধ্যে সৃষ্ট প্রতি একক ক্ষেত্রফলে বা একক ক্ষেত্রফলে সৃষ্ট এই আভ্যন্তরীণ প্রতিক্রিয়া বলকেই বলা হচ্ছে কি? পীড়ন। ক্লিয়ার? তাহলে পীড়ন মানে বল বাই ক্ষেত্রফল। এখন যদি বলা হয় পীড়নের একক কি হবে, কি বলবে? তাহলে বলের একক বাই ক্ষেত্রফলের একক। তাহলে বলের একক তোমরা জানো, এসআই পদ্ধতিতে বলের একক নিউটন, ক্ষেত্রফলের একক মিটার স্কোয়ার। তাহলে নিউটন পার মিটার স্কোয়ার, এটা হচ্ছে এসআই পদ্ধতিতে। এখন যদি বলে সিজিএস পদ্ধতিতে কি হবে, তাহলে সিজিএস পদ্ধতিতে ডাইন পার সেমি স্কোয়ার, এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে একক। বোঝা গেল? তাহলে তোমরা কিন্তু পীড়নের একক পেলে, বিকৃতির কোনো একক ছিল না, বাট পীড়নের একক আছে, নিউটন পার মিটার স্কোয়ার বা ডাইন পার সেমি স্কোয়ার। ওকে, এখন যদি বলা হয় এর ডাইমেনশন কত, ডাইমেনশন কত বা মাত্রা কত? খুব সহজ, বলের মাত্রা। বলের মাত্রা কত? এম এল টি টু দি পাওয়ার -2। আচ্ছা এখানে বলি, এইগুলো তোমরা ক্লাস 9-এই শেখার দরকার, এই মাত্রা নির্ণয়। তবুও যাদের অসুবিধা আছে, আমি এই ভিডিওর লিঙ্কে, এই ভিডিওর আর কি ডেসক্রিপশনে আমি ডাইমেনশনের একটা ক্লাস আমার করা আছে, সেই লিঙ্কটা দিয়ে দেবো। তোমরা যাদের অসুবিধা আছে তোমরা দেখে নিতে পারো ভিডিওটা, ঠিক আছে? আর যাদের অসুবিধা নেই তাদের তো সমস্যা নেই, তারা বুঝতেই পারছো যে এটা বলের মাত্রা। আর ক্ষেত্রফলের মাত্রা হচ্ছে এল স্কোয়ার। তাহলে এটা কত হবে? এটা হবে এম এল, দেখো এখানে নিচে 2 আছে, ওপরে 1, তাহলে সূচকের নিয়মে কি হবে? 1 বিয়োগ 2 মানে -1 টি টু দি পাওয়ার -2। এটা হচ্ছে মাত্রা। কিসের মাত্রা হলো এটা? পীড়নের মাত্রা। এখানে একটা জিনিস তোমরা কি লক্ষ্য করে দেখেছো? পীড়ন মানে বল বাই ক্ষেত্রফল। এরকম আরও একটি রাশি আছে, তোমরা জানো সেই রাশিটা কি? সেই রাশিটা হচ্ছে চাপ। চাপ মানেও কিন্তু বল বাই ক্ষেত্রফল। তাহলে যদি প্রশ্ন করে যে পীড়নের অনুরূপ মাত্রা বিশিষ্ট বা অনুরূপ একক বিশিষ্ট একটি রাশির নাম বলো, তাহলে কি বলবে? চাপ। পীড়নের একই মাত্রা বা একই একক বিশিষ্ট আরও একটি রাশি হচ্ছে চাপ। বোঝা গেল? চলো এবার আমরা বিকৃতি পড়লাম, পীড়ন পড়লাম। তাহলে যেহেতু 3 রকমের বিকৃতি আছে, তাহলে 3 রকম বিকৃতির ক্ষেত্রে 3 রকমের পীড়ন সৃষ্টি হবে। যেমন অনুদৈর্ঘ্য বিকৃতি পড়েছো, তাহলে পীড়ন থাকবে একটা অনুদৈর্ঘ্য পীড়ন। তাহলে 1 নম্বর হচ্ছে অনুদৈর্ঘ্য পীড়ন। অনুদৈর্ঘ্য পীড়ন। আচ্ছা এবার তারপরেরটা কি হবে বলো দেখি? আয়তন বিকৃতি পড়েছো, তাহলে এখানেও নিশ্চয়ই একটা পীড়ন থাকবে, যেটা হচ্ছে আয়তন পীড়ন। আয়তন পীড়ন।
3 নাম্বারটা কি হবে? কৃন্তন বিকৃতি পড়েছো মানে কৃন্তন পীড়ন। বোঝা গেল? তাহলে এখানে কিন্তু 3 রকমের পীড়ন আছে। প্রত্যেকটা পীড়ন একই জিনিস, সেটা হচ্ছে একক, তাদের নিউটন পার মিটার স্কয়ার, ডাইমেনশন হচ্ছে এটা, অর্থাৎ পীড়নের যা একক এই সবগুলো পীড়নের একক এবং মাত্রা একই হবে। বোঝা গেল? এবার আমরা যেটা পড়ব খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হচ্ছে হুকের সূত্র, যেটা হচ্ছে এই চ্যাপ্টারের স্থিতিস্থাপকতা চ্যাপ্টারের বলতে পারো মেন বেসিক ফান্ডামেন্টাল থিওরি হচ্ছে এই হুকের সূত্র। তাহলে চলো দেখে নিই হুকের সূত্রটা কি। এই হুকের সূত্রটা কি? হুকের সূত্র হচ্ছে পীড়ন ইজ প্রপোর্শনাল টু বিকৃতি, এটাই হচ্ছে হুকের সূত্র। কিন্তু এখানে তুমি একটা কথা উল্লেখ করতে হবে, সেটা কি? স্থিতিস্থাপক সীমার মধ্যে এই কথাটা কিন্তু উল্লেখ করতে হবে। কি উল্লেখ করবে? সেটা হচ্ছে উল্লেখ করতে হবে তোমাকে স্থিতিস্থাপক সীমা, স্থিতিস্থাপক সীমা, স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। তার মানে আমরা লিখতে পারি পীড়ন ইজ ইকুয়াল টু একটা ধ্রুবক ইন্টু বিকৃতি। কি লেখা যায়? তো পীড়ন সমান একটি ধ্রুবক ইন্টু বিকৃতি, বা তুমি লিখতে পারো পীড়ন বাই বিকৃতি সমান ধ্রুবক। কেটাকে আমরা কি লিখছি? একটি ধ্রুবক সংখ্যা লিখছি। ঠিক আছে, পীড়ন বাই বিকৃতি সমান ধ্রুবক, এটা হচ্ছে হুকের সূত্র। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস এবার আমি দেখাবো, যে এই যে ধ্রুবকটা, এই ধ্রুবকটা এখানেও কিন্তু 3 রকমের ধ্রুবক হবে। যেহেতু আমরা 3 রকমের বিকৃতি পড়েছি, 3 রকমের পীড়ন পড়েছি, তাহলে তো ধ্রুবকটাও 3 রকমই হওয়া উচিত, এবং সেটাই হবে। প্রথম যে ধ্রুবকটা পাবো সেটা হচ্ছে ইয়ংস মডিউলাস বা ইয়ং গুণাঙ্ক, বাংলায় হচ্ছে ইয়ং গুণাঙ্ক। আচ্ছা, তারপরে 2 নম্বর যে ধ্রুবকটা তুমি পাবে সেটা হচ্ছে বাক মডিউলাস, বিওএলকে, বাক মডিউলাস। এবং 3 নম্বর যেটা পাবে সেটা হচ্ছে রিজিডিটি মডিউলাস, রিজিডিটি মডিউলাস। দেখো কত ইজি ভাবে তোমরা মনে রাখতে পারবে। এবার দেখো ইয়ং মডিউলাস এটাকে আমরা ওয়াই দিয়ে প্রকাশ করব, বাক মডিউলাস এটাকে কে দিয়ে প্রকাশ করব, রিজিডিটি মডিউলাস এটাকে এন দিয়ে প্রকাশ করব। বোঝা গেল? এবার আসছি ইয়ং মডিউলাস বা ওয়াই সমান কি, আমি এখানে লিখছি ইয়ং মডিউলাস বা ওয়াই। ওয়াইটা কি? ওয়াইটা হচ্ছে প্রথমে আমরা কি পড়েছিলাম? অনুদৈর্ঘ্য বিকৃতি, অনুদৈর্ঘ্য পীড়ন। তাহলে এখানে এই যে ধ্রুবকটা কি লিখেছি? পীড়ন বাই বিকৃতি। তাহলে জাস্ট এখানে লিখে দাও অনুদৈর্ঘ্য, এখানে অনুদৈর্ঘ্য কথাটা লিখে দাও, তাহলেই হয়ে যাবে ওয়াই। মানে আমরা এখানে লিখি ওয়াই সমান হচ্ছে অনুদৈর্ঘ্য কি লিখবো? পীড়ন, তাই তো? অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি, অনুদৈর্ঘ্য বিকৃতি, রাইট? অনুদৈর্ঘ্য পীড়ন আর অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাতকে কি বলা হচ্ছে? এটাকেই বলা হচ্ছে ইয়ং গুণাঙ্ক বা ইয়ং মডিউলাস। এবার দেখো কে এর সংজ্ঞাটা এবার তোমরা নিজেরা চেষ্টা করো তো। এখানে কি বলবে? কেটা বাক মডিউলাস বা কে এর সংজ্ঞাটা কি বলবে? জাস্ট এখানে কি লিখবে? আয়তন কথাটা লিখে দাও, অর্থাৎ আয়তন পীড়ন এবং আয়তন বিকৃতি। আমি আর লিখছি না, এটা তোমরা নিজেরাই পারবে। আয়তন পীড়ন এবং আয়তন বিকৃতির অনুপাতকে বলা হচ্ছে বাক মডিউলাস। একইভাবে যদি রিজিডিটি মডিউলাস বলে তাহলে বলো তো কি হবে? পীড়ন বাই বিকৃতি আছে, তাহলে এখানে কি লিখবে? কৃন্তন পীড়ন আর কৃন্তন বিকৃতির অনুপাতকে বলা হচ্ছে কি? রিজিডিটি মডিউলাস। কৃন্তন পীড়ন বা ইংলিশে লিখবে শেয়ারিং স্ট্রেস বাই শেয়ারিং স্ট্রেন ইজ ইকুয়াল টু কৃন্তন রিজিডিটি মডিউলাস। কৃন্তন পীড়ন, আগে পীড়ন লিখবে, কৃন্তন পীড়ন বাই কৃন্তন বিকৃতি, কৃন্তন বিকৃতি। এই যে অনুপাতটা এটাকে বলা হচ্ছে রিজিডিটি মডিউলাস। তাহলে 3টে গুণাঙ্ক কিন্তু আমরা ধারণাটা পেলাম, এবার ডিটেলসে আলোচনা করছি।
প্রথমে ইয়ং গুণাঙ্ক মানে অনুদৈর্ঘ্য পীড়ন আর অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাত। বাক মডুলাস এটা মানে হচ্ছে আয়তন পীড়ন আর আয়তন বিকৃতির অনুপাত। রিজিডিটি মডুলাস কৃন্তন পীড়ন আর কৃন্তন বিকৃতির অনুপাতকে রিজিডিটি মডুলাস বলা হয়। ক্লিয়ার? আচ্ছা, এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো তো, এই যদি বলা হয় ইয়ং গুণাঙ্কের একক কি হবে, তাহলে দেখো ওপরে পীড়নের তো একক আছে, বিকৃতির কোনো একক নেই। তার মানে পীড়নের যে একক ইয়ং গুণাঙ্ক, আয়তন বিকৃতি গুণাঙ্ক, দৃঢ়তা গুণাঙ্ক, প্রত্যেকটার একক কিন্তু সেই পীড়নের একক, অর্থাৎ নিউটন পার মিটার স্কোয়ার বা ডাইন পার সেমি স্কোয়ার। বোঝা গেল? চলো এবার আমরা একটু এইটা নিয়ে একটু আলোচনা করি। ইয়ং গুণাঙ্ক, পীড়ন মানে হচ্ছে এফ বাই এ, ম্যাথামেটিক্যাল একটু অ্যানালাইসিস করি। আর বিকৃতি হচ্ছে এল বাই এল, এটা তো আমরা অলরেডি শিখে নিয়েছি, সুতরাং আর ডিটেলস বলার কোনো জায়গা নেই। আচ্ছা, এটাকে একটু গুছিয়ে লিখি। এফ, এই এলটা উপরে চলে যাবে, আর এ ইন্টু এল। বোঝা গেল? এটা হচ্ছে গাণিতিক ফর্মুলা। এখন মনে করো আমি একটা কেস দেখাই তোমাদেরকে। ধরো এরকম একটা রিজিড বডি থেকে একটি তার ঝোলানো আছে এবং এখানে একটি এম ভরের বস্তুকে ঝোলানো আছে। তাহলে স্বাভাবিকভাবে এই যে এম ভরের বস্তুর যে ওজন, তার জন্য তারটা কি হবে? এক্সটেনশন হবে। কারণ এখানে একটা বল তো প্রয়োগ করা হয়েছে। কত বল প্রয়োগ হচ্ছে? এফ ইকুয়াল টু এম ইন্টু জি, এই পরিমাণ বল প্রয়োগ হচ্ছে। কারণ ওজনের জন্য এখানে বলটা কাজ করছে, এখানে কিন্তু বাইরে থেকে টেনে বল আমরা প্রয়োগ করিনি। এই এম ভরের ওজনের জন্য যে বল সেটা হচ্ছে এম জি। তার মানে এখানে ইন্টারনাল যে ফোর্স তৈরি হবে সেটাও কিন্তু সেই এফ মানে এম জি। বোঝা গেল? তাহলে তুমি এখানে এফ এর জায়গায় এম জি বসিয়ে দিতে পারো। আর একটা জিনিস এখানে আমরা বলবো, এই যে তারটা আমরা নিয়েছি একটু মোটা করে যদি আমি আঁকি, তাহলে এর একটা সার্কুলার ক্রস সেকশন রয়েছে, আছে তো? এই যে ক্রস সেকশনটা কি সার্কুলার, আমরা এখানে যদি পিস পিস করে কাটো তাহলে আমরা সার্কুলার ক্রস সেকশন পাবে। তো সার্কুলার ক্রস সেকশনে ধরো একটু বড় করে আঁকলাম, এর রেডিয়াসটা হচ্ছে আর। তাহলে এই যে ক্রস সেকশনাল যে এরিয়া, এটা কি এরিয়া? তো তাহলে এটা কত হবে বলো দেখি? বৃত্তের ক্ষেত্রফলের সূত্র তো তোমরা জানো, পাই আর স্কোয়ার, তাই তো? কখনো কখনো হয়তো একটা নিউমেরিক্যাল প্রবলেমে আর এর জায়গায় ডি দিয়ে দিল, অর্থাৎ ডায়ামিটার দিয়ে দিল। ডায়ামিটার দিলে তুমি কি করবে? আর বাই টু বসিয়ে দেবে। সরি, ভুল হয়ে গেল। তাহলে রেডিয়াস বের করলে কি করবে? ডি বাই টু করে দেবে, অর্থাৎ ডায়ামিটারকে 2 দিয়ে ভাগ করলে রেডিয়াস পেয়ে যাবে। তারপরে পাই আর স্কোয়ার করবে, হয়ে যাবে, ক্ষেত্রফল পেয়ে গেলে। মনে করে একটা উদাহরণ দিই, যে ডায়ামিটার হয়তো দেওয়া আছে, ডায়ামিটার দেওয়া আছে 2 সেন্টিমিটার। হ্যাঁ, এবার রেডিয়াস কত হবে? ডি বাই টু করো, অর্থাৎ 1 সেন্টিমিটার। তাহলে এখানে পাই আর স্কোয়ার করলে তুমি ক্ষেত্রফল পেয়ে যাবে। তাহলে এই ফর্মুলাটাকে আমরা কিন্তু এবার এইভাবে লিখতে পারি, তাই না? ওয়াই সমান এফ এর জায়গায় বসাবে এম জি ইন্টু এল বাই এ ইন্টু, আচ্ছা এর জায়গায় আমরা কি বসাবো? পাই আর স্কোয়ার বসাবো, তাই তো? পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু স্মল এল। এই যে ফর্মুলাটা পেলাম, এটা দিয়ে কিন্তু অঙ্ক করা যায়। আচ্ছা, একটা অঙ্ক কি দেখতে পারি আমরা? অবশ্যই একটা অঙ্ক চলো দেখে নেওয়া যায় এই ফর্মুলা দিয়ে কীরকম ধরনের অঙ্ক আসে। তারপরে আমরা এই যে বাক মডুলাস এবং রিজিডিটি মডুলাস এটা নিয়ে ডিটেলসে আলোচনা করছি। তো আমরা একটা এরকম প্রবলেম দেখে নিই। 2 মিটার দীর্ঘ এবং 1 মিলিমিটার ব্যাসের একটি তার, তার মানে এল এর মান হচ্ছে 2 মিটার, আর ব্যাস হচ্ছে ডি বলেছে কত? 1 মিলিমিটার। এটা ব্যাসার্ধ কত হবে? তাহলে ব্যাসার্ধ হবে 2 দিয়ে ভাগ করে দাও, মানে 1/2 এত মিলিমিটার। ঠিক আছে? আচ্ছা, এবার তারের এক প্রান্তে 8 কেজি ভর ঝোলানো, মানে এম হচ্ছে 8 কেজি। আর ইয়ং গুণাঙ্ক বলা আছে 2 × 10⁻12। তাহলে তারের দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে, অর্থাৎ স্মল এলটা কত হবে, এটা তোমাকে বের করতে হবে। তাহলে আমরা সূত্রটা কি ছিল একটু লিখে নিই। ওয়াই সমান এম জি ক্যাপিটাল এল বাই পাই আর স্কোয়ার ইন্টু এল। তাহলে তোমাকে বের করতে হবে এইটা, সুতরাং এই এলটাকে এইদিকে লিখে নাও। তাহলে এম জি ক্যাপিটাল এল, এই এলটা এখানে গেল আর ওয়াইটা নিচে চলে আসবে, তাহলে পাই আর স্কোয়ার ওয়াই।
প্রথমে কিন্তু ভ্যালু বসাবে না, বলে দিলাম। প্রথমে যেটা বের করতে হবে সেটাকে বাঁ দিকে রাখবে, তারপরে ডান দিকে ভ্যালুগুলো বসাও। এবার দেখো সমস্ত ভ্যালু দেওয়া আছে। এম এর ভ্যালু কত দেওয়া আছে? 8 কেজি। আচ্ছা, এখানে একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, এই অঙ্ক করার সময় সবগুলো একই এককে নিতে হয়, সিজিএস এককে নাহলে এসআই এককে। আবার একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে একটা জিনিস মনে রাখো, ওয়াই এর মান দেখো ডাইন পার সেমি স্কয়ার, এটা একটা কিন্তু যৌগিক একক। এই ক্ষেত্রে কিন্তু চেঞ্জ, তুমি যদি এটাকে এসআইতে কনভার্ট করো তাহলে ডাইনকে কনভার্ট করতে হবে, সেমি স্কোয়ারকে কনভার্ট করতে হবে, মানে এটা একটুখানি টাফ হবে। তো সেই ক্ষেত্রে আমি বলবো তোমরা ওয়াই এর মানটা যে এককে আছে অঙ্কটা সেই এককে করো। তাহলে ওয়াই এর মানটা কিসে আছে? সিজিএসে আছে। তাহলে বাকি সমস্ত ভ্যালুকে সিজিএসে কনভার্ট করে নাও। বেশ, তাহলে 8 কেজি, 8 কেজি মানে 8000 গ্রাম, মানে 1000 দিয়ে গুণ করে দাও। আর এই গুণগুলো না এখন এই 11-এ তোমরা যে অঙ্কগুলো করবে 1000 না লিখে 10 কিউব লিখবে, 100 না লিখে 10 স্কোয়ার লিখবে, তাতে ক্যালকুলেশন সুবিধা হবে। ঠিক আছে? জি এর ভ্যালু হচ্ছে 9.8, আর ক্যাপিটাল এল কত বলা আছে? 2 মিটার। 2 মিটার মানে 200 মিটার, মানে 2 ইন্টু 10 স্কোয়ার। দুইকে 100 দিয়ে গুণ করে দাও। 100 মানে আবার বলেছি যে 100কে 10 স্কোয়ার লিখবে, 1000কে 10 কিউব লিখবে, এইভাবে লিখবে। ঠিক আছে? আচ্ছা, এবার নিচে কত আছে? পাই। পাই মানে হচ্ছে 22/7 ইন্টু আর স্কোয়ার। আর কত আছে? 1/2 মিলিমিটার আছে। তাহলে এটাকে কি করবে? 1/2 মিলিমিটার মানে 0.5 লিখছি আমি এটাকে, 0.5 মিলিমিটার। আচ্ছা, এবার এটাকে সেন্টিমিটারে কনভার্ট করতে হবে। তাহলে 10⁻⁻1, কারণ মিলিমিটার সেন্টিমিটার এক ঘরের ডিফারেন্স, স্কোয়ার করে দাও। আচ্ছা, তারপরে কি আছে? ওয়াই আছে। ওয়াই এর মান কত? 2 ইন্টু 10⁻12। এবার এটাকে ক্যালকুলেশন করতে হবে। প্রথমে তোমাকে যেটা করতে হবে সেটা দশমিকগুলোকে কাজ করে নাও আগে। দশমিকগুলো দেখো, এখানে কত আছে? 0.5। 0.5টাকে যদি তুলে দাও তাহলে এখানে কি আর একটা শূন্য হয়ে যাবে, 2। এবারে দেখো এখানে আছে 2 স্কোয়ার করলে -10⁻⁻4 হবে। এখানে আছে 12, আর উপরে আছে 3টে, দুটো 5টা। আমি সংখ্যাগুলো আগে লিখছি, 8 ইন্টু 9.8, সংখ্যাগুলো আগে লিখে নিচ্ছি, ইন্টু 2। আচ্ছা, এই 7টা উপরে উঠে যাবে আর 22টা নিচে থাকবে। আমি সংখ্যাগুলো লিখে নিচ্ছি, এটা 5 গুণ করলে হচ্ছে 25 হচ্ছে। ঠিক আছে? 25 হলো। আচ্ছা, এখানে একটা 2 আছে, যে এই 2টা আছে। এবার এই পাওয়ার মানে 10-এর পাওয়ারগুলোকে এবার ভাবো কি লিখবে। দেখো 10-এর পাওয়ারগুলোকে কি লিখবে? এক মিনিট, হ্যাঁ, 10-এর পাওয়ারগুলোকে কি লিখবে? এখানে দেখো 3টে আর দুটো 5টা, আর এই -4 উপরে উঠলে প্লাস হয়ে যাবে, 5 আর 4 9, তাহলে উপরে হচ্ছে 9, নিচে 12, 12টা উপরে উঠলে -12, তাহলে অ্যাকচুয়ালি -3 হবে, তাহলে 10⁻³ হবে। বোঝা গেল? চলো এবার আমি এই সাইডে ক্যালকুলেশনটা করি। ঠিক আছে? স্মল এল ইকুয়াল টু, এবার একটু এখানে কাটাকাটি করে নাও, 2 এর সাথে 2 কেটে গেল। আচ্ছা, এবার এটাকে যদি আমরা 2 দিয়ে কাটি তাহলে কত হবে? 11 হবে। 2 দিয়ে কাটলে কত হবে? 4 হবে। এইবার এইটার তো আছে 9.8 আছে, তো দশমিকটা তুলে দাও। তাহলে অর্থাৎ 10 দিয়ে গুণ করলে মানে এটা 1 বেড়ে গেল, 10⁻⁻4 হয়ে গেল। এবার 98 আছে, 9, 11, 99, আমি ধরে নিলাম 99। মানে এই ক্ষেত্রে না একটু তোমাদের এগুলো করতে হবে। যদি এরকম অ্যাপ্রক্সিমেশন না করো, তুমি যদি 98কে এখন 11 দিয়ে ভাগ করতে বসে যাও, অনেক সময় লেগে যাবে। তো এটাকে আমি ধরে নিলাম 99। 99কে 11 দিয়ে ভাগ করলে কি হয়? 9 হয়। হ্যাঁ, 9 হবে না, একটু কম হবে, কিন্তু আমি ধরে নিলাম 9। এটা করতে হবে তোমাদেরকে। তাহলে কি পেলে দেখো, উপরে পেলে 4 পেয়েছো, একটা 9 পেয়েছো, একটা 7 পেয়েছো, আর কি পেয়েছো? নিচে পেয়েছো 25 পেয়েছো, 10⁻⁻4। এই ক্যালকুলেশনের মজাগুলো একটু ভালো করে শিখে নাও, তা না হলে তুমি নিট বলো বা যেই মেন বা যেই অ্যাডভান্স বলো, যাই বলো না, তুমি যদি শর্টকাটে ক্যালকুলেশন করতে না পারো কোনো পরীক্ষায় চান্স পাবে না। আর একমাত্র আমার ক্লাসেই তুমি এই শর্টকাট নিয়মগুলো প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা অঙ্কেতেই পাবে। সুতরাং প্রত্যেকটা ক্লাস ভালো করে ফলো করো, তাহলে দেখবে এই শর্টকাট নিয়মগুলো অটোমেটিক তুমি শিখে যাবে। ঠিক আছে? এবার দেখো 25 দিয়ে এটাকে ভাগ করতে হবে, তাই না? দেখো আমি এখানে আর একটা ট্রিক্স অ্যাপ্লাই করছি। আমি এটাকে 4 দিয়ে গুণ করলাম, এটাকে 4 দিয়ে গুণ করলাম। 4 দিয়ে গুণ করলে কত হলো? 100 হলো। 100 হলে আমার সুবিধা কত? 100 মানে কি? শূন্যের ব্যাপার তো, মানে 10 স্কোয়ার। তাহলে আমি এটা দেখো কি করলাম, 4 9 36, 4 7 28, তাহলে 36 ইন্টু 28 ইন্টু 10⁻⁻6 করে দিলাম। এই যে এটা 10 স্কোয়ার মানে উপরে ওটা -2 মানে -6 হয়ে গেল।
এবার এই দুটোকে জাস্ট গুণ করতে হবে, এইটুকু তো করতেই হবে। ধরো এটা গুণ করে দেখো, 36 আর 28 গুণ করে দাও, 6 48-এর 8, 3 8 24, 25 26 27 28, আর এটা 36 × 72, 8 0 1 10, মোটামুটি এরকম একটা সংখ্যা আছে। 1008 ইন্টু 10⁻⁻6, 3 ঘর সরিয়ে দিলে এখানে চলে আসবে, অর্থাৎ 1.008 ইন্টু 10⁻³ এত সেন্টিমিটার। হ্যাঁ, এত সেন্টিমিটার। তার মানে দৈর্ঘ্য বাড়বে কতটা, এটাকে 1ই লিখতে পারো, জাস্ট 1 ইন্টু, এইখানে কোথাও একটা গন্ডগোল হয়েছে মনে হচ্ছে দশমিক, আমি দেখছি একবার, একটা জায়গায় গন্ডগোল করেছি। কি বলতো, এটা হচ্ছে 980 হতো, কারণ সিজিএসে 980 হয়। তার মানে দুটো শূন্য আমার এখানে কম আছে, মানে এইখানে কিন্তু এটা দুটো শূন্য লাস্ট আলটিমেট কমে যাবে, মানে এটা 1 হবে। হ্যাঁ, 10⁻⁻1 সেমি হবে। তার মানে মিলিমিটারে কনভার্ট করলে 10 দিয়ে গুণ করলে 1.008 মিলিমিটার, এটা উত্তর হবে। এবার অ্যাকচুয়ালি দেখো, এখানে আমি একটা কাজ করেছিলাম, 99 ভেবে নিয়েছিলাম, এটা তো 98 ছিল। তাই এখানে আমি এটাকে যদি 1 লিখি তাহলে আমার কিন্তু খুব একটা ভুল হবে না, অর্থাৎ 1 মিলিমিটার প্রায়। তো এইভাবে তোমরা ক্যালকুলেশনগুলো দেখতে পারো, আর যখন অপশান থাকবে তখন তো তোমার সুবিধা হয়ে যাবে, অ্যাপ্রক্সিমেট অ্যান্সার থেকে তুমি অ্যান্সারটা, অপশানটা পেয়ে যাবে। ঠিক আছে, তো আমরা ইয়ং মডুলাস দিয়ে একটা অঙ্ক করলাম আজকের ক্লাসটা এখানে শেষ করছি। এরপরের দিন আমরা বাক মডুলাস অর্থাৎ কে দিয়ে অঙ্ক করব, এবং রিজিডিটি মডুলাস দিয়ে অঙ্ক করব, এবং এই চ্যাপ্টারের বাকি অংশটা আমরা পরের ক্লাসে কমপ্লিট করব। ঠিক আছে, আজকের মতো এখানে রাখছি। প্রত্যেকে ভালো থেকো।